গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি প্রেমের উপন্যাস স্বপ্ন লজ্জাহীন। পড়ছি এর দ্বিতীয় পর্ব। যা বলছিলাম, মনীষার সঙ্গে ওর বাড়িতে গিয়ে যখন খুশি দেখা করা যায়। মনীষা বাড়িতে না থাকলে আমি ওপরে উঠে যেতে পারি। দাদাবাবু বাড়িতে আছে তো? কোন দাদাবাবু? ছোট দাদাবাবু আছেন? চাকরের কাছ থেকে জেনে নিয়ে আমি সিঁড়িতে পা দিলাম। অরুণা সুজুয়ার সঙ্গে গল্প করতে করতে যদি মনীষা এসে পড়ে, তাহলে কোনো একটা সুযোগ তৈরি করে নিয়ে ওকে জিজ্ঞেস করতে হবে সেদিন সন্ধেবেলা ও বউবাজারের মোড়ে একলা দাঁড়িয়েছিল কেন, কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল। মনীষা সম্পর্কে ওদের বাড়িতে কোনো নিষেধাজ্ঞা নেই। ও কখন কোথায় যাবে, কখন ফিরবে, সে সম্পর্কে কেউ প্রশ্ন করে না। এক একটি মেয়ে থাকে এরকম, যাদের সম্পর্কে অভিভাবকরা শাসন করতেও সাহস পান না। নিজেরা ছোট হয়ে যাবেন এই ভয়ে। মনীষা কোনোদিন কোনো অপমানজনক বা মুখ নিচু হওয়ার মতন কাজ করবে, একথা কেউ কল্পনাই করতে পারে না। মনীষা যদি জিজ্ঞেস করে আমি কেন সেদিন ওকে দেখে ট্যাক্সি থামাইনি কিংবা চোখ থেকে চোখ সরিয়ে নিয়েছিলাম, কি উত্তর দেব? এসব প্রশ্নের উত্তর আগে থেকে ঠিক করে রাখা যায় না। তখন সেই মুহূর্তে যা মনে আসবে, কিংবা সবচেয়ে সহজ উত্তর যেটা, সেটা বলাই তো ভালো। জানি না মনীষা, কেন আমি সেদিন ওরকম করেছিলাম আমি নিজেই জানি না। কি খবর, সব ভালো তো? আমি দেয়াল ঘেঁষে কাঁচুমাচু মুখ করে দাঁড়ালাম। লাজুক মাথা হেলিয়ে বললাম, হ্যাঁ ভালো। মনীষার বাবা, ওকে দেখলেই কেন যেন আমি বেশ সারষ্ঠ হয়ে যাই, অথচ কোনো কারণ নেই। লেখাটেখা চলছে কিরকম? সেদিন কালীশঙ্করবাবু বলছিলেন তোমার কথা। মনীষার বাবা আমার কোনো লেখা কোনোদিন পড়বেন এটা আশা করাই অদ্ভুত। আগেকার দিনে যাকে বলতো বাতুলতা, উনি খুব ব্যস্ত লোক, এসব ছেলে মানুষই করার সময় কোথায়। তবে কিছু কিছু লেখকের সঙ্গে ওর পরিচয় আছে, যেসব লেখক প্রৌঢ়ত্ব ও খ্যাতির শিখরে ওঠার পর লেখাটেখা ছেড়ে নানান কমিটির মেম্বার হন, তাদের সঙ্গে ওর জানাশোনা। মনীষার বাবা চারুমোহন মুখার্জিও ওইসব সাহিত্যিকের কাছ থেকেই বোধহয় শুনেছেন আমার লেখাটেখার কথা। প্রশংসা কি আর শুনেছেন? নিন্দে শোনাই স্বাভাবিক, কারণ আমার লেখাটেখা তো নিন্দেরই যোগ্য। এই একটু একটু না, লেখো, বেশি করে লেখো। একটু একটু কেন? তোমার বয়সে রবীন্দ্রনাথ কত লিখেছিলেন জানো? এসব কথার কোনো উত্তর দিতে নেই, মাথা নিচু করে শুনতে হয়। হাতের নখ খুঁটলে কিংবা কান চুলকলে আরও ভালো দেখায়। লেখা ছাড়া আর কি করছো? তুমি নাকি রিসার্চ করবে শুনছিলাম। কার কাছ থেকে শুনলেন কে জানে। বললাম, আগে না, রিসার্চ করছি না, এমনি একটা সরকারি অফিসে। ডব্লিউবিসিএস? আইএস দিলে না কেন? দিয়েছি, এখনো রেজাল্ট বেরোয়নি। মিথ্যে কথা, মুখ দিয়ে বেরিয়ে গেল, কি করব। আইএস দূরের কথা, ডব্লিউবিসিএস দেবার কথাও আমি কখনো ভাবিনি। মনীষার বাবার ভুলো মন, পরে নিশ্চয় ভুলে যাবেন। হেমন্তর কি খবর? অনেকদিন দেখিনি। ভালোই আছে। ও ফিলিপস কোম্পানিতে আছে না? ভালো পোস্টে ঢুকেছে শুনলাম। হ্যাঁ, বেশ ভালো। লেখো, আরও বেশি করে লেখো। তোমার বয়সে রবীন্দ্রনাথ। মনীষার বাবা নেমে গেলে আমি আবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আমার হাত ও পা একটু একটু কাঁপছে। কে যেন আমাকে এইমাত্র ঠাস করে একটা চড় মেরেছে। মনীষার বাবা কখনো খারাপ ব্যবহার করেন না, অথচ আজ কি যেন একটা প্রবল অস্বস্তি মনে হলো। রবীন্দ্রনাথের সঙ্গে ওই তুলনাটা আমাকে বেশি অপমানিত করেছে। তোয়ালে হাতে নিয়ে উষাদি বাথরুমের দিকে যাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, কিরে, তোকে অনেকদিন দেখি না কেন? বাহ, তোমাকেই তো দেখতে পাই না, তুমি কত ব্যস্ত থাকো। 17 বছর বয়সে জেলে গিয়েছিলেন উষাদি। বিনয়দাকে ভালোবাসতেন। বিনয়দা যা করতেন উষাদিও তাই। ওর বাবা বেলের ব্যবস্থা করে উষাদিকে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন। উষাদি আসতে রাজি হননি। মাঝখানে তো বছর চারেক উষাদি বাড়িতে না থেকে হোস্টেলে থাকতেন। বিনয়দা মারা যাবার পর উষাদি অন্য কারুকে বিয়ে করতে চাননি। সমাজসেবার কাজে মন দিয়েছেন। এখন একটু মোটা হয়ে গেলেও উষাদি একসময় মনীষার চেয়েও সুন্দরী ছিলেন। কারোর জীবনে একটা কোনো কঠিন প্রতিজ্ঞা আছে, এটা জানলে খুব ভালো লাগে। উষাদির কিছু প্রভাব আছে মনীষার উপরে। মনীষা কখনো বিদেশি সেন্ট মাখে না।
ব্যাঙ্গালোরে প্রথম হাত ঘড়ি তৈরি হবার পর মনীষা ঘড়ি হাতে দিয়েছে। উষাদি বললেন, এই শোন, তোকে খুঁজছিলাম, আমাদের একটা পত্রিকা বেরোচ্ছে, তুই একটু লেখা টেখা দিয়ে সাহায্য কর না। কুটির শিল্পে মেয়েদের স্থান, এই বিষয়ে একটা লেখা তৈরি করে দিবি, আমি তোকে ম্যাটেরিয়াল দেব। ওইসব লেখা আমার সাধ্যে কুলোয় না। বাংলায় আমি চিরকাল কম নম্বর পেয়েছি রচনা লিখতে পারি না বলে, কিন্তু উষাদির জন্য কষ্ট করে চেষ্টা করা যায়। বললাম, হ্যাঁ দেব, একদিন দেখা করব তোমাদের অফিসে। আসিস কিন্তু ঠিক, সামনের সপ্তাহেই একদিন আয় না। উষাদির অফিসে কোনোদিনই যাওয়া হয়নি অবশ্য। কুটির শিল্প বিষয়ক রচনা লেখার কথা আর মনেও পড়েনি আমার। আবার উষাদির সঙ্গে দেখা হলে বকুনি খাব। উষাদির কাছে বকুনি খেতেও আমার ভালো লাগে। সুজো আর ঘরের ছবি মোছামুছি করছে, কোমরে আঁচল গুজে চেয়ারে উঠে দাঁড়িয়ে কাল্পনিক ধুলো ঝাড়ছে ও ঠাকুরমার ফটো থেকে। চৌকাঠে পা দিয়ে জিজ্ঞেস করলাম, এই সুজুয়া, অরুণ কোথায়? বসুন, ও আছে। বসুন মানে কোথায় বসব? সব ধুলোগুলো আমার গায়ে ফেলবে? সুজুয়া হেসে বলল, তাই তো, সাজ পোশাক যদি নষ্ট হয়ে যায়। ওই দিকটায় বসুন, ওখানে লাগবে না। অরুণ কোথায়? ছাদে। সেখানে কি করছে? ঘুড়ি ওড়াচ্ছে। বাহ, বুড়ো বয়সে ঘুড়ি ওড়াচ্ছে কি? দেখুন না কাণ্ড, পরশুদিন বিশ্বকর্মা পুজো ছিল তো, বাড়িতে অনেকগুলি ঘুড়ি এসে পড়েছে। আজ শনিবার, তাই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেই বলল, ঘুড়িগুলো নষ্ট করে কি হবে, উড়িয়ে আসি। ও আর মধুবন মিলে ঘুড়ি ওড়াতে আরম্ভ করে দিয়েছে। বসুন, ডেকে পাঠাচ্ছে ওকে। তবে যে একতলায় চাকরের মুখে শুনলাম মনীষা বেরিয়ে গেছে। চাকর ভুল বলছে না সুজুয়া জানে না। যদি মনীষা ছাদে থাকে, আমি এক্ষুনি সেখানে। ডাকতে হবে না, আমিও ছাদে যাচ্ছি। কত সহজে কথা ভুলে যাই। অরুণ ঘুড়ি ওড়াচ্ছে শুনে আমি অবাক হলাম, অথচ আমার নিজেরই কি অসম্ভব নেশা ছিল ঘুড়ি ওড়াবার। অরুণ আর আমি ভালো মাঞ্জা কিনবার জন্যে শ্যামবাজারের নাজির সাহেবের দোকানে চলে যেতাম। রাস্তা দিয়ে হাঁটার সময় আকাশে ঘুড়ির প্যাচ দেখলে থমকে যেতাম। কোনটা কাটল না দেখে যেতে পারতাম না। একটা পাজামা পরা খালি গায়ে ঘুড়ি ওড়াচ্ছে অরুণ, সারা গায়ে ঘাম। মনীষা নেই। মনীষার দেখা না পাওয়াই যেন আমার নিয়তি। ছাদে এই প্রবল হাওয়ার মধ্যে ও কি আঁচল উড়িয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতে পারত না? অরুণ আমাকে দেখেই বলল, এসেছিস, লাটাইটা ধরত, অনেকদিন অভ্যেস নেই। আরে লাটচার লাটচার, ওই লাল চাঁদিয়ালটা তোকে তলায় পড়ে টানতে আসছে। আসুক না, বাড়ুক আগে, আর একটু বাড়ুক। দে দে, আমায় দে, আমি ওটাকে এক্ষুনি টেনে দিচ্ছি। নারা, আমি প্যাচটা খেলিনি, এর পরেরটা তুই খেলবি। মধুবন এতক্ষণ লাটাই ধরেছিল, হঠাৎ চলে গেল। আমরা দুই বন্ধু তারপর অনেকক্ষণ ঘুড়ি ওড়ানোতে মগ্ন হয়ে গেলাম। লাল চাঁদিয়াটা সাংঘাতিক খেলছে, আমাদের তিনখানা ঘুড়ি ভোঁ কাট্টা করে দিল। আমরা ওটাকে কাটার জন্যে উঠে পড়ে লাগলাম। অনেকদিন অভ্যেস নেই, মাঞ্জা দেওয়ার সুতো জোরে টানতে গিয়ে হাত কেটে যাচ্ছে। বেশিক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলে চোখ ধাঁধিয়ে যায়। যেসব প্যাচ আগে কত সহজ ছিল, এখন সেগুলো খেলতেই পারছি না। অন্য ঘুড়ি এসে কুচ করে কেটে দিচ্ছে। যে লাল চাঁদিয়াল ঘুড়িটা আমাদের নাস্তানাবুদ করে দিচ্ছিল, একটু পরে টের পেলাম সেটা ওড়াচ্ছে একটা 14 বছরের ছেলে। ওই বয়সে অরুণ আর আমিও পাড়ার সব ঘুড়ি কেটে ফাঁক করে দিতাম। বিকেলের আলো নিভে গেলেও আমাদের ঘুড়ি ওড়াবার নেশা কমেনি। হঠাৎ বৃষ্টি এলো, দুরদার করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল একেবারে। ঘুড়ি সুতো লাটাই ফেলে রেখে দৌড়ালাম। অরুণ বলল, আয়, এই ঘরটায় ঢুকে পড়। 3 তলার সিঁড়িতে দুপাশে দুটো ঘর। দরজা ঠেলে ঢুকে পড়লাম একটায়। ছোট কিন্তু ছিমছাম সাজানো ঘরখানা। একপাশে একটু পুরোনো আমলের ভারী ভারী পায়াওয়ালা খাট, তার পাশে ছোট্ট একটা টিপয়, অন্যদিকে ড্রেসিং টেবিল, স্টিলের আলমারি আর দুখানা কাচের গা আলমারি ভর্তি বই। লাল ঘরের মেঝে ঝকঝকে পরিষ্কার, মাঝে মাঝে একটা কালো বড় সাইজের বৃত্ত। আগেকার অনেক বাড়িতে এরকম দেখা যেত। চেয়ার নেই। অরুণ বলল, আয়, এই বিছানায় বস, মাথাটা মুছবি, দেখি তোয়ালে টোয়ালে আবার কোথায় রেখেছে। এই ঘরে কে থাকে রে? তোয়ালে খুঁজে না পেয়ে অরুণ বলল, এটা মধুবনের ঘর, কোথায় যে কি রাখে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, তোয়ালে টোয়ালে নেই একটাও। আমি বললাম, ঘরখানা তো বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে, বেশ ঝকঝকে। মধুবন এসব করে নাকি? ছাই, এসব তো কালোর মা করে। কালোর মাকে দেখিসনি? আমাদের যে রান্না করে,
ও তো জন্ম থেকেই মধুবনকে কোলে পিঠে করে মানুষ করেছে। মধুবনকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। এত বয়স হয়ে গেছে, বাবা বলেছিল ওকে একসঙ্গে কিছু টাকা দিয়ে দিবে, নিজের ছেলের কাছে গিয়ে থাকা, তাও কিছুতেই যাবে না। আমি মনে মনে কালোর মাকে কৃতজ্ঞতা জানালাম। মনীষাকে সে ভালোবাসে, সে আমারও প্রিয়। অরুণ বলল, দাঁড়া দেখি দিদির ঘরে তোয়ালে পাওয়া যায় কিনা। সুজয়া কি করছে নিচে, কফি টফি বানাচ্ছে? তোমার বউ কি করছে আমি তা কি করে জানব? এই বৃষ্টির মধ্যে মুড়ি তেলে ভাজা হলে বেশ জমত, খাবি? খাবো, কাঁচা লঙ্কা চাই সঙ্গে। সিঁড়ির ওপাশের ঘর থেকে অরুণ একটা তোয়ালে নিয়ে এলো। হাঁক ছাড়ল সুজুয়াকে। মাথা মোছার পর আমি জিজ্ঞেস করলাম, মনীষা এই ঘরে একলা একলা থাকে, ওর ভয় করে না? ভয় করবে কেন? ও তো অনেক কম বয়স থেকে একা একা শোয়। ওদিকের ঘরটায় দিদি থাকে, কিন্তু দিদি অনেক সময় ট্যুরে গেলে তিনতলায় ও তখন একলা। প্রশ্নটা জিজ্ঞেস করেছি আমি বোকার মতন। সত্যি তো, আজকাল কোনো মেয়ে একলা ঘরে শুতে ভয় পায় নাকি? বরং বাড়িতে বেশি জায়গা থাকলে সবাই সেটা পছন্দ করে। কিন্তু মনীষা সম্পর্কে এরকম ছোটখাটো তথ্য জানতে বেশ ভালো লাগছে আমার। এতদিন এ বাড়িতে আসছি, অথচ মনীষা কোন ঘরে শোয় সেটা আমি জানতাম না। এই ঘরটায় আমি অবশ্য এর আগে এসেছি এবার দুয়েক, তখন ঘরটার চেহারা অন্যরকম ছিল। প্রথমবার এসেছিলাম অরুণের বিয়েতে। এই ঘরটায় কনেকে বসানো হয়েছিল বৌভাতের দিন, অন্যরকম সাজানো ছিল। আর একবার দোলের দিন এই ঘরে খুব গান বাজনা হলো, খুব দুর্দান্ত রঙের খেলা হয়েছিল সেবার। আমি মনীষার। সুজু আসছে না। অরুণ আবার হাঁক মারতে গেল। খাট থেকে নেমে আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম ঘরটা। তীক্ষ্ণ পর্যবেক্ষকের চোখে আমি দেখে নিতে লাগলাম এ ঘরের প্রতিটি আসবাবের অবস্থান, যেন সবকিছুই ঠিকঠাক মুখস্থ করে নিতে হবে, কোনো ভুল না হয়। অথচ কোনোই মানে হয় না। এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি যাতে এরপরে চোখ বুঝলে ঘরটা স্পষ্ট দেখতে পারি, দেয়ালের দাগগুলো পর্যন্ত। ড্রেসিং টেবিলের ওপর একটা চিঠির প্যাড। মনীষা আমাকে কোনোদিন চিঠি লেখেনি, আমিও লিখিনি। আলমারির পাশে একটা ছোট্ট দেয়াল র্যাক, তাতে ঝুলছে মনীষার হাউসকোট। গা আলমারির বইগুলোতে চোখ বোলালাম। একটা ছোট্ট বারান্দা রয়েছে রাস্তার দিকে, কয়েকটা টব সাজানো। রজনীগন্ধাগুলো দুলছে বৃষ্টির ছাট লেগে, এবং বিনা কারণে সেখানে রয়েছে বাচ্চাদের একটা 3 চাকার সাইকেল। এ বাড়িতে কোনো বাচ্চা নেই, মনীষাই এ বাড়ির কনিষ্ঠ সন্তান। সাইকেলটা বোধহয় মনীষার ছেলেবেলার। অত্যন্ত মায়ার সঙ্গে আমি সাইকেলটার গায়ে হাত বুলালাম। অরুণ তখন বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে কিসব বলছে। আমি বারান্দা থেকে ঘরে এলাম। আলমারিটার পাশ দিয়ে যেতে যেতে র্যাকে ঝোলানো মনীষার হাউসকোটটা আবার আমার দৃষ্টি আকর্ষণ করল। শুয়ে পড়ার আগে কিংবা ঘুম থেকে উঠে মনীষা ওটা গায়ে দেয়। লাল ও খয়েরি রঙের লতাপাতা আঁকা সুন্দর ডিজাইন। হাউসকোটটার ওপর হাত রেখে কিছু না ভেবেই আমি মুখ এগিয়ে নিয়ে বুকের কাছাকাছি জায়গায় চুমু খেলাম আলতোভাবে। পরক্ষণেই আমার মনে হল, এই যে ব্যাপারটা আমি করলাম, নিশ্চয়ই ফ্রয়েডের বইতে এই ব্যাপারটারও কিছু একটা নাম আছে। ভারী গোছের ল্যাটিন কোনো নাম থাকাও বিচিত্র নয়, এবং নির্ঘাত সেখানে অস্বাভাবিক মানুষ সম্পর্কে অনেক কচকচি। আমি কি অস্বাভাবিক মানুষ? তেলে ভাজা এসে পৌঁছবার আগেই সুজুয়া কফি বানিয়ে ফেলেছে। আগে নিয়ে এসেছে কফি। আমি বললাম, আগেই কফি এসে গেল। মুড়ি খেয়ে তারপর আবার যে কফি খেতে ইচ্ছে করবে। সুজয়া বলল, ইস, আমি আবার কফি বানাবো বুঝি? ওসব চলবে না। আজকাল তো ইনস্ট্যান্ট কফির রাজত্ব, কতক্ষণই বা লাগবে? তাহলে নিচে চলুন, আমি কতবার নিচে উপরে ওঠানামা করব। অরুণ বলল, বেশ তো বসেছি, আবার উঠি। কালোর মাকে বলো না, দিয়ে যাবে। সুজয়া বলল, কালোর মা বুড়ো মানুষ, তাকে এত সব বলতে আমার লজ্জা করে। আমি মনে মনে সুজয়াকে একটা ধন্যবাদ দিলাম। কালোর মা মনীষাকে ভালোবাসে, তাকে দিয়ে বেশি কাজ করানো উচিত নয়। অরুণ বলল, তাহলে তুমিই যাবে, একটু এক্সারসাইজ করো, গুড ফর ইউর হেলথ। তোমাদের বাড়িতে সবার মোটার ধাত। মোটেই না। আর তুমি বসে বসে সবসময় আলস্য করবে। আমি তো সব কিছু করি, তুমি তো কিচ্ছু করো না। অরুণ বিস্ময়ে ভুরু তুলে বলল, তুমি সব কিছু করো? অফিসে গিয়ে আমাকে যে ব্রেন খাটাতে হয় সেটা বুঝি কিছুই না? কিংবা ধরো রাত্রির বেলা, তখনও তুমিই সব কিছু। সুজুয়া রেগে মারতে গেল অরুণকে। অরুণ হাসি মুখে মার খাচ্ছে। এই ধরনের মুখ আলগা রসিকতাও বেশ পছন্দ করে। মুড়ি ফুরিয়ে যাবার পর অরুণ বলল, ঠিক জমল না,
আর একটা কিছু হলে হতো, বৃষ্টিটা যেরকম জমিয়ে নেমেছে। এ বাড়িতে আমি এসেছি প্রায় 3.5 ঘন্টা আগে। মনে মনে খুব আশা করছিলাম মনীষা ফিরে আসবে, হয়তো বৃষ্টির জন্যই কোথাও আটকে গেছে। অরুণ জিজ্ঞেস করল, হেমন্ত কোথায় রে? অনেকদিন দেখি না। অফিসের কাজে বাইরে গিয়েছিল 2 দিনের জন্য, আজই বোধহয় ফেরার কথা। হেমন্তটা থাকলে বেশ জমত, একটু হুইস্কি টুস্কি খেলে মন্দ হতো না। হেমন্তকে টেলিফোন করে দেখব। সুজয়া বলল, বাড়িতে থাকলে ওই বৃষ্টির মধ্যে আসবে কি করে? অরুণ বলল, তুমি এখনও হেমন্তকে চিনতে পারোনি। বৃষ্টি আর কি, আকাশ থেকে বোমা পড়লেও হেমন্ত তার মাঝখান দিয়ে চলে আসতে পারে। টেলিফোনে পাওয়া গেল হেমন্তকে। ও তক্ষুনি বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল। টেলিফোন পেয়েই ট্যাক্সি নিয়ে চলে এলো। সেই ট্যাক্সি থামিয়ে রেখেই নিতে এলো আমাদের। সুজয়াকে জোর করে নিয়ে চলল সঙ্গে। সুজয়ার কোনো আপত্তিই টিকল না, এবং বাড়ি থেকে বেরোবার আগে হেমন্ত জিজ্ঞেস করল, মনীষা কোথায়? ওকেও ডাকো, চলুক আমাদের সঙ্গে, গঙ্গার ধারে আড্ডা দেব আজ। সুজয়া বলল, মধুবন বাড়িতে নেই। কোথায় গেছে? যেখানে আছে চলো, সেখান থেকে ওকে আমরা তুলে নিচ্ছি। কোথায় গেছে বলে যায়নি তো। হেমন্ত বিস্মিত ভুরু তুলে বলল, মনীষা আজকাল কোথায় যায় বলো তো? ওর তো দেখাই পাই না। সেদিন সন্ধেবেলা বউবাজারের মোড়ে একলা দাঁড়িয়েছিল। আমি এতক্ষণ এসেছি, একবারও মনীষার কথা জিজ্ঞেস করিনি, অথচ হেমন্ত কত অবলীলাক্রমে। হেমন্ত পারে। হুইস্কি খাওয়ার ইচ্ছে ছিল অরুণের, আমারও। সুজয়ার ঘোরতর আপত্তি। অরুণ নানা রকমভাবে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু সুজয়ার ডিটেক্টর। বৃষ্টি থেমে গেছে, চমৎকার হাওয়া দিচ্ছে। এখন সে কোনো বার রেস্টুরেন্টের বদ্ধ আবহাওয়ায় বসে থাকতে চায় না। কেন? গঙ্গার পাড়ে আড্ডা দেওয়া খারাপ কি? হেমন্ত চট করে সুজয়ার দলে চলে গেল। বিশুদ্ধ হাওয়ার দিকেই তার ঝোঁক। কোনো কোনো রাস্তায় জল জমে গেছে। সেসব এড়িয়ে আমরা গঙ্গার ধারে পৌঁছে ট্যাক্সি ছেড়ে দিলাম। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আবছা নদীর দৃশ্য দেখতে সত্যি মন্দ লাগে না। কথার হাসিতে, গানের টুকরোয় হেমন্ত সুজয়াকে এমন ভুলিয়ে রাখল যে কিছুক্ষণের মধ্যেই 3জন যুবকের মধ্যে মধ্যমণি নারী হিসেবে সুজয়া বেশ খুশি ও অহংকারী হয়ে উঠল। হেমন্তর তরতাজা স্বভাবের জন্য ওর সামনে কেউ বেশিক্ষণ মুখ গোমড়া করে থাকতে পারে না। হেমন্তের সতেজ উন্নত হৃদয় পৃথিবীকে আনন্দময় দেখতে চায়। কথাবার্তা যখন বেশ জমে উঠেছে, তখন হেমন্ত পকেট থেকে হুইস্কির পাইট বার করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে চুমুক দে। কখন যে হেমন্ত এটা জোগাড় করেছে আমিও বুঝতে পারিনি। অরুণও যেমন অবাক তেমন খুশি। সুজয়া ভুরু তুলেছে। হেমন্ত বলল, আর তুমি আপত্তি করতে পারবে না। কথা রেখেছি, গঙ্গার হাওয়া ঠিকই খাচ্ছি। তবে বুঝলে না, এত টাটকা হাওয়া নিত্য খাওয়া যায় না, তাই একটু পাঞ্চ করে। তুমি একটু খাবে নাকি? মুখ ঘুরিয়ে সুজয়া বলল, হ্যাঁ, তারপর আর আমার বাকি থাকে কি? বাড়ির বউ গঙ্গার ধারে এসে স্বামীর বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছে। আহা, মদ কথাটা উচ্চারণ করতে নেই মেয়েদের, খারাপ শোনায়। ইংরেজিতে বলো ড্রিঙ্কস, বেশ ভদ্র লাগবে। গেলাস এনে দেব তোমার জন্যে? থাক, হয়েছে হয়েছে। আমি জানি হেমন্ত এই গঙ্গার ধারে দাঁড়িয়েও অবিলম্বে গেলাস জোগাড় করে ফেলতে পারে। ওর এরকম ক্ষমতা আছে। অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টে একটা চরিত্র আছে, কার্সিনস্কি। তার কথা মাঝে মাঝে মনে পড়ে হেমন্তকে দেখলে। সুজয়াকে কিছুতেই রাজি করানো গেল না। তার মধ্যেই অবশ্য আমাদের বোতল প্রায় শেষ। হেমন্ত বলল, তুমি খেলে না, কিন্তু মনীষা থাকলে ঠিক খেত। সুজয় একটু ব্যস্ত হয়ে বলল, মধুবনকে এসব খাইয়েছ নাকি? তা খাওয়াইনি, মনীষার দেখাই পাওয়া যায় না। কিন্তু আমার মনে হচ্ছে ওকে বললে ঠিক একবার অন্তত খেয়ে দেখত। ওর মধ্যে একটা অ্যাডভেঞ্চারের স্পিরিট আছে। অরুণ বলল, আমারই বোন তো, হবে না? সুজয় বলল, থাক, হয়েছে হয়েছে। তুমি নিজে তো গেছই, আবার বোনটাকেও। মধুবন কখনো এই ধরনের কাজ করবে না। আমি গেছি মানে কি? আমি বকে গেছি? 2 মাস বাদে এই প্রথম টাচ করলাম। তুমিও তো খেয়েছ, খাওনি? অফিসের পার্টিতে তুমি যে শরবত খেলে সেটা কি? জিন অ্যান্ড লাইম মেশানো। এই সুনীল, লাস্ট চুমুকটা আমাকে দিস। ঘুরিয়ে উড়িয়ে খুব পরিশ্রম গেছে। রাস্তার দিকের বারান্দার দরজাটা খুলে আমি মনীষার ঘরে ঢুকলাম। অন্ধকারে পায়ে কিসের একটা ধাক্কা লাগল। একটু আগে বারান্দায় 3 চাকার সাইকেলটায় একবার ধাক্কা খেয়েছি। আলোর সুইচটা কোন দিকে সেটা সন্ধেবেলা লক্ষ্য করা হয়নি। এটা একটা সাংঘাতিক ভুল। দেয়াল হাতড়ে হাতড়ে সুইচ খুঁজতে লাগলাম।
সাধারণত দরজার পাশেই থাকার কথা। অন্ধকারে চোখ শুয়ে এসেছে খানিকটা। আবছাভাবে দেখতে পাচ্ছি বিছানায় শুয়ে আছে মনীষা, ওদিকে পাশ ফেরা। আলো কি জ্বালা উচিত? অন্ধকারে আমার আশার অস্তিত্ব টের পেয়ে মনীষা যদি চেঁচিয়ে ওঠে, আলো জ্বালালেও এই গভীর রাত্রে ঘরের মধ্যে আমাকে দেখে মনীষা চেঁচিয়ে উঠবে না? সাবধানে পা ফেলে ফেলে মনীষার খাটের পাশে এসে দাঁড়ালাম। টিপয়ের উপর এক গ্লাস জল ঢাকা দেওয়া, কি সুন্দর লেসের কাজ করা ঢাকনা। কিছু না ভেবে চিনতে আমি গ্লাসটার জল খেয়ে ফেললাম। খানিকটা নার্ভাস হয়ে পড়ায় আমার গলা শুকিয়ে গিয়েছিল। সম্পূর্ণ ব্যক্তিত্ব ফিরিয়ে আনার জন্য সিগারেট ধরিয়ে ফেললাম একটা। দেশলাইয়ের কাঠিটা কোথায় ফেলব? মেয়েদের ঘরে অ্যাস্ট্রে আশা করা যায় না। জানলার কাছে গিয়ে বারবার ছাই ফেলে আসতে হবে। এখন আর নিজেকে চোর চোর মনে হচ্ছে না। চোর কখনো সিগারেট ধরায় না। এখন সবকিছুই মোটামুটি দেখতে পাচ্ছি। নিঃশ্বাসের সঙ্গে একটু একটু দুলছে মনীষার শরীর। খাটের পাশে বেড সুইচ। হঠাৎ আলো জ্বালার আর কোনো অসুবিধা নেই। মেয়েদের ঘুম সাধারণত গাঢ় হয় না। মনীষা কি হঠাৎ জেগে উঠবে? ঘুমতো মনীষাকে আমি কখনো দেখিনি ওর নিমিলিত চোখ। বস্তুত এত কাছ থেকে এত নিবিষ্টভাবে ওকে কখনো দেখার সুযোগ হয়নি। মন, চেয়ে দেখ, এর নাম নারী। রক্ত মাংসের এই এক মহা শক্তিশালী চুম্বক। এরই নাম মায়ার খনি, এরই নাম মহামায়া। পাখির ডানার মতন ওই দুই ভুরু, স্ফুরিত ওষ্ঠাধর, নিঃশ্বাসে দুলে ওঠা সুঠাম দুই বুক, কোমল আঙুল, নর্তকীর মতন কোটি রেখা, জংঘার ঢোল, মা লক্ষ্মীর মতন দুটি পায়ের পাতা। এ কোন রকম সৌন্দর্যের আধার! এ কি শুধু নির্নিমেষে দেখার, না ছুঁয়ে ছেনে ভোগ করার? ফুল দেখলে গন্ধ শুকি, খেয়ে ফেলতে ইচ্ছে করে না। নদী দেখলে স্নান করার বাসনা হয়। এ কোন ধরনের সৌন্দর্য? ফুল না নদী? জানলা দিয়ে সিগারেটটা ফেলে এসে আমি খুব আলতোভাবে খাটের উপর বসলাম। আমার দুঃসাহস দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। মনীষা জাগল না। আরও সাহস সঞ্চয় করে আমি হাত বাড়িয়ে বেড সুইচ টিপে আলো জ্বালালাম। মনীষা তখনও জাগেনি। দেখতে যখন চাই তখন পরিপূর্ণ আলোয় দেখা ভালো। মনীষার ঠোঁটে একটা ক্ষীণ হাসির ছায়া, কোনো সুখের স্বপ্ন দেখছে। এর আগে অনেকবার আমি মনীষার হাস্যময় মুখের কথা বলেছি। সেটা আমার মুদ্রা দোষ নয়। মনীষার কথা ভাবলেই আমার মনে পড়ে ওর চাপা হাসি মাখা মুখ। গম্ভীর কিংবা মনমরা অবস্থায় ওকে আমি কখনো দেখিনি। আমি নিজেও ওকে কখনো বিষণ্ণ করে দিতে পারিনি। ঘুমের মধ্যে ওর ঠোঁটে হাসি লেগে থাকে। আজকে আমি ওকে বিষণ্ণ করে দেব? পাতলা রাত্রিবাস পরে শুয়ে আছে মনীষা, কিন্তু আমার মনে কোনো অসভ্য চিন্তা জাগল না। এজন্য আমার একটা ধন্যবাদ প্রাপ্য। উরুর কাছ থেকে আলতোভাবে ওর রাত্রিবাসটা সরিয়ে দেবার লোভ কি আমার জাগতে পারত না? আমি তো শুধু পুরুষ নই, তাছাড়া সৌন্দর্য দর্শনে কি কোনো সীমারেখা টানা যায়? কিন্তু মনীষার চরিত্রটাই এরকম। ওর কাছে এলে কোনো রকম অসমীচীন বা কুৎসিত চিন্তা মাথায় আসে না। ওর ঘুমন্ত শরীরেও সেই চরিত্র জেগে আছে। একটা হাত বুকের কাছে, একটা হাত বিছানায় ছড়ানো, গলায় হার নেই, হাতে একটাও চুড়ি নেই। এরকম নিরলঙ্কার নারী আমি দেখিনি। গোছা গোছা চুল ছড়িয়ে আছে বালিশ জুড়ে। পায়ের তলা দুটো কি পরিষ্কার, একটুও ময়লা নেই। ওর চুলের ওপর হাত রাখতে যেতেই মনীষা একটু নড়ে উঠল। দিশে হারিয়ে আমি তাড়াতাড়ি আলো নিভিয়ে দিলাম। নিঃশ্বাস বন্ধ হয়ে বসে রইলাম নিথরভাবে। মনীষা আবার নড়ে উঠতেই আমি খাট থেকে নেমে দাঁড়ালাম দেয়াল ঘেঁষে। মানুষের চুল কি এত সেন্সিটিভ যে সামান্য ছোঁয়াতেই টের পেয়ে যাবে? মনীষা পাশ ফিরল, হাত বাড়ালো জলের গ্যালাসের দিকে। ও জানে না চোর এসে জল খেয়ে নিয়েছে। খুট করে শব্দ হয়ে আলো জ্বলে উঠল। তাও আমাকে দেখতে পায়নি। চোরেরা যা করে না সেরকম একটা কিছু আমার করা উচিত। পকেট থেকে সিগারেট বার করে আমি শব্দ করে দেশলাই কাঠি জ্বালালাম। মনীষা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। সদ্য ঘুম ভাঙা মুখে চড়া আলো পড়ার জন্যে চোখ কুঁচকে গেছে। সেইভাবে দেখছে আমাকে। বিশ্বাস করতে পারছে না, ভাবছে স্বপ্ন। আমি মৃদু গলায় ডাকলাম, মনীষা। এবার ধর্মর করে উঠে বসে পায়ের কাছ থেকে একটা চাদর টেনে গায়ে জড়ালো। বলল, এ কি? হঠাৎ খুব বেশি চিৎকার করে উঠবে কিংবা ভয়ে অজ্ঞান হয়ে যাবে
মনীষা সেরকম মেয়ে নয়। তবু আমার একটু একটু আশঙ্কা ছিল, ব্যাপারটা এত সহজ হবে আশা করিনি। এরপর মনীষা আর যাই করুক চেঁচিয়ে বাড়ির লোক জড়ো করবে না। আমি একটু এগিয়ে গিয়ে বসলাম। মনীষা, রাগ করো না। তখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, ঘোর লাগা চোখ। তারপর মুখ ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দরজা ভেতর থেকে বন্ধ। আস্তে আস্তে বলল, তুমি কি করে এলে? আমি ব্যস্তভাবে বললাম, হঠাৎ খুব বিপদে পড়ে তোমার কাছে চলে এসেছি। আমাকে পুলিশে তাড়া করেছিল। আমার কোনো দোষ নেই। অবস্থাটা আগে শোনো। জানি খুবই অতি নাটকীয় শোনাচ্ছে। বটতলার উপন্যাসে এই ধরনের ঘটনা থাকে। আমি বানিয়ে বানিয়ে গল্প উপন্যাস লিখতে পারি, কিন্তু নিজে কোনো সংকটজনক পরিস্থিতিতে পড়লে কিছুতেই বিশ্বাসযোগ্য কৈফিয়ত বানাতে পারি না। সত্যি কথা বলতে কি, ভীষণভাবে আমার বুক কাঁপছিল। আমি নিজেই সেই দুবদাব শব্দ শুনতে পাচ্ছি। মনীষা আমার কথাগুলো গুরুত্ব দিল না, আবার জিজ্ঞেস করল, তুমি কি করে এলে? পাইপ বেয়ে। বারান্দার পাশে একটা পাইপ আছে। অতি কষ্টে পা পিছলে আরেকটু হলে পড়ে মরছিলাম। এই বর্ণনাটা আরও খারাপ। আমি ঠিক পাইপ বেয়ে ওঠা ছেলে ছোকরা টাইপ নই। সত্যিকারের পুলিশ কোনোদিন তাড়া করলেও প্রাণ বাঁচাবার জন্য আমি কোনোদিন তিনতলা বাড়ির বারান্দায় পাইপ বেয়ে উঠতে পারব না। শারীরিক সামর্থ্য ছাড়াও আমার লজ্জা করবে। মনীষার মুখ দেখে মনে হল না আমার একটা কথাও বিশ্বাস করেছে। করতলে রাখল চিবুক, চোখ আমার চোখে। সপ্রতিভ হবার জন্যে আমি বললাম, রাস্তার দিকে বারান্দার এই দরজাটা খুলে শুয়ে না কখনো। অন্য কোনো লোক তো উঠে আসতে পারে। যদি কোনো চোর ডাকাত হতো। মনীষা শান্তভাবে বলল, দরজাটা বন্ধই থাকে। আজ ছিল না। হ্যাঁ ছিল। না, ছিল না। নিশ্চয় ছিল। আমি নিজের হাতে বন্ধ করেছি। আজ করনি, ভুলে গেছ। আমার ভুল হয় না। বেশ একটা তর্ক শুরু হয়ে গেল। মাঝরাত্রিরে এই পরিস্থিতিতে আর সবকিছু ভুলে গিয়ে শুধু একটা দরজা বন্ধ ছিল কি ছিল না তাই নিয়ে তর্ক করার মধ্যে একটা মজা আছে। আমি জোরের সঙ্গে বললাম, দরজা যদি বন্ধই থাকলো তাহলে আমি ঢুকলাম কি করে? ভূত হয়ে সূক্ষ্ম শরীরে তো ঢুকিনি। কি করে বুঝব? হতেও পারো ভূত। কাছে গিয়ে হাতটা বাড়িয়ে বললাম, ছুঁয়ে দেখো ভূত কিনা। ছুঁয়ে দেখল না, শান্ত গলায় বলল, এসব কি হচ্ছে কি রাত দুপুরে? কি করব, রাত দুপুরে ছাড়া তো তোমার দেখাই পাওয়া যায় না। ইস, আমার দেখা পাওয়ার জন্য উনি একেবারে পাগল। মনীষা, প্লিজ জোরে কথা বলো না। পাশের ঘরে উষা দিয়েছেন না। মনীষার ভুরুতে ও ঠোঁটে এবার সেই চেনা পাতলা হাসিটা ফিরে এলো। বলল, দিদিকে ডাকবো? ডেকে বলবো যে আমার ঘরে একটা ভূত এসেছে, দেখে যাও? আমি বেপরোয়া ভঙ্গিতে বললাম, যদি ইচ্ছে হয় ডাকতে পারো। তারপর তুমি কি আবার ওই পাইপ বেয়ে নামার চেষ্টা করবে নাকি? দরকার হলে তাই করতে হবে। কি হয়েছে সত্যি করে বলো তো। নির্ভয়ে খাটের উপর বসলাম। মনীষার হাত ছুঁয়ে বললাম, তোমাকে দেখতে এসেছি। মুখটা অন্যদিকে ফিরে মনীষা একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, আমার ভয় করছে। মনীষার এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। হাঁটুতে ওর থুতনি তখনও ঠেকানো। আমি জিজ্ঞেস করলাম, কি বললে? মনীষা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আমার ভয় করছে। হঠাৎ ঘুম ভেঙে ঘরের মধ্যে একজন মানুষ দেখে ভয় পায়নি যে মেয়ে, এখন তার ভয় পাবার মানে কি? মনীষা আমাকে চেনে। আমিও তো বিপজ্জনক মানুষ নই। কোনো ভয় নেই, সত্যি বলছি। আমার কাছ থেকে কোনো ভয় নেই। আমার জন্য নয়। আমি একটা সামান্য মেয়ে, তার জন্য এরকম পাগলামি করা কি তোমার মানায়? তোমার একটা মান সম্মান আছে। এরকম ছেলে মানুষই করার জন্য যদি তোমার সম্মান নষ্ট হয়। মনীষার এই ধরনের কথায় আমি অভিভূত হয়ে গেলাম। মনীষা কোনোদিন আমাকে গুরুত্ব দিয়ে কিছু বলেনি। মনীষা বলল, আমার সম্মান আছে। কিসের সম্মান? সমস্ত পৃথিবী আমার দিকে ছি ছি করলেও আমার কিছু আসে যায় না। তবে প্রত্যেক পুরুষই চায় তার প্রিয় নারীর কাছে উল্লেখযোগ্য হয়ে উঠতে। আমি বললাম, আমিও সব মান সম্মান গ্রাহ্য করি না। আমি তো লেখক হতে চাই। আমার অনেক কিছু দেখা দরকার, অনেক কিছু জানা দরকার। গভীর রাত্রে একটি মেয়ের ঘরে ঢুকলে কিরকম লাগে আমি সেটা দেখতে এসেছিলাম। দেখা তো হয়ে গেছে, এবার যাও। না, দেখা হয়নি। আবার কি দেখবে? তোমাকে। আমাকে? কেন, আমাকে তুমি আগে কখনো দেখোনি? না, দেখিনি। মনীষা, আমি তোমাকে একটু চিনি না।
আমি কিছুক্ষণ চুপ করে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে দু চোখ ভরে দেখতে চাই। ছেলে মানুষই করো না। মেঝেতে যে সিগারেটের ছাই ফেলছ, কাল সকালে এসে কেউ দেখলি কি ভাববে? ওহো, আমি যাবার সময় পরিষ্কার করে দিয়ে যাব। সিগারেটের শেষ টুকরোটা ছুঁড়ে দিলাম জানলা দিয়ে, কিন্তু সচরাচর যা হয় কিছুতেই ওরা যেতে চায় না। জানলার শিকে লেগে ফিরে আসে। তাড়াতাড়ি উঠে গিয়ে সেটাকে আবার ফেলতে হলো। পরিষ্কার করলাম মেঝের ছাই। কিন্তু এইটুকু সময়ের মধ্যে হঠাৎ বদলে গেলাম আমি। কোথা থেকে বুক মোচড়ানো আবেগ এসে আমাকে পেয়ে বসল। মনে হলো আমার জীবনটা নেহাত অকিঞ্চিতকর, উদ্দেশ্যহীন, ব্যর্থ। বিছানার ওপর বসে থাকা ওই যুবতীটির মাধুর্য আমাকে নতুন জীবন দিতে পারে। খাটের কাছে ফিরে এসে মনীষার কাঁধ চেপে ধরে ফিসফিস করে বললাম, মধুবন, তোমাকে না দেখলে আমার ভীষণ কষ্ট হয়। তোমার বুকে আমি একটু আমার মুখটা রাখতে চাই। এইসব কি? একবার যদি চুমু খেতে দাও, আমি অমর হয়ে যাব। আমার ভীষণ ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে একেবারে আমার বুকের সঙ্গে মিশিয়ে দিই। মনীষা একটু শব্দ করে হাসল, যেন কোনো একটা শিশুকে ভোলাচ্ছে। এই ভঙ্গিতে জিজ্ঞেস করল, কেন এরকম ইচ্ছে করে? কারণ আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর 1 কোটি ছেলে 1 কোটি মেয়েকে যতখানি ভালোবাসে, আমার ভালোবাসা তার চেয়েও বেশি। মনীষা আবার হাসল। হাসতে হাসতে খুব সহজভাবে বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। এ কথায় আকাশ ভেঙে পড়তে পারত। পৃথিবীতে প্লাবন, অগ্নিবৃষ্টি, ভূমিকম্প শুরু হয়ে যেতে পারত, কিন্তু আমি সেদিকে মনোযোগ দেইনি। আমি অনুতপ্ত গলায় বললাম, জানি তুমি আমার উপর রাগ করেছ। সেদিন বউবাজারের মোড়ে তোমাকে দেখেও চোখ ফিরিয়ে নিয়েছিলাম। কেন যে ওরকম করেছিলাম আমি নিজেই জানি না, কিন্তু বিশ্বাস করো। মনীষা আমার এসব কথা যেন শুনতেই পায়নি। আপন মনে বলল, না, ভুল বললাম। তোমাকে ভালোবাসি না সে কথা ঠিক নয়। তোমাকে ভালোবাসি, আরও অনেককে ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি। আমার তো সেরকম খারাপ লাগে না কারোকেই। হঠাৎ আমার রাগ হল। আমি একটু জোরেই বলে উঠলাম, ওসব সবাইকে ভালোবাসাটা আমি গ্রাহ্য করি না, বোগাস। আমি শুধু জানি আমার কথা আর তোমার কথা। তুমি আমাকে সত্যি এরকম ভালোবাসো? কই, আমি তো বুঝতে পারি না। কখনো বুঝতে পারোনি? কি জানি। মনীষা, ইয়ার্কি করো না, এটা ইয়ার্কির সময় নয়। তাহলে ভালোবাসা কাকে বলে আমি জানি না। ভালোবাসা মানে কি? বিশেষ কোনো একজনকে বিয়ে করতে চাওয়া? যারা বিয়ে করেছে তাদের তো দেখেছি সব ব্যাপারেই কিরকম ঘরোয়া সাধারণ হয়ে যায়। আমি চট করে কোনো কথা খুঁজে পেলাম না। ব্যাপারটা যে এরকমভাবেও বলা যায় আগে খেয়াল করিনি। কারোকে ভালোবাসা মানে কি তাকে বিয়ে করতে চাওয়া? বিয়ে করার পরে কি? মনে মনে দুর্বল হয়ে গেলেও হার মানা যায় না। কথা ঘুরিয়ে নিয়ে বললাম, তুমি আমার ওপরে এখনো রেগে আছো। সেদিন বউবাজারের মোড়ে। এবার তুমি জোরে কথা বলছ। দিদির কিন্তু খুব পাতলা ঘুম। দিদি যদি দেখে ঘরে আলো জ্বলছে, আলো নিভিয়ে দাও। তুমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থেকে কি করবে? যদি দাঁড়িয়ে না থাকি, তোমার পাশে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করব। কি পাগলের মতন আবোল তাবোল কথা বলছো তখন থেকে? এটা কি পাগলের মতন কথা? আমি যদি তোমার পাশে শুয়ে তোমাকে একটু আদর করি, সেটা কি খুব দোষের ব্যাপার? দোষগুণ জানি না, এটা ঠিক নয়। মনীষা, তোমার সঙ্গে সত্যি আমার অনেক কথা আছে। যা, এবার লক্ষ্মীটি চলে যাও। এত রাত্রে এসব ভালো দেখায় না। তুমি বুঝতে পারছো না, এসব তোমাকে মানায় না। তোমার একটা সম্মান আছে। ধুতুর ইচ্ছায় সম্মান। তোমার সঙ্গে কথা বলতে না পারলে আমার এমন কষ্ট হয়। আমি নিভিয়ে দিলাম নিজেই আলো। বসে থাকা মনীষাকে শুইয়ে দিয়ে ওর বুকে আমার কাতর মুখ ঘষতে ঘষতে বললাম, মধুবন, তোমাকে আমি চাই। সেদিন বউবাজারে আমি অন্যায় করেছি। তোমাকে দেখেও। রাগ করো না প্লিজ। তুমি কেন বউবাজারে দাঁড়িয়েছিলে একা এই সময়? আমি তোমার জন্য। আহ, কি সুন্দর গন্ধ তোমার শরীরে। না, এই ঘটনার এক বর্ণ সত্যি নয়। সবই আমার মনে মনে দেখা স্বপ্ন। বুকে হাত দিয়ে বলুক তো, কোনো যুবক এরকম স্বপ্ন দেখে না? সেই গঙ্গার ধার, সুজোয়া, অরুণ আর হেমন্তর পাশে আমি দাঁড়িয়ে। মনে মনে আমি চলে গিয়েছিলাম মনীষার কাছে।
নিছক ছেলে মানুষই কল্পনা। ওরকমভাবে কোনো দিনই আমি মধ্যরাত্রে মনীষার ঘরে ঢুকতে পারব না। মনীষার সঙ্গে অতক্ষণ একা একা কথা বলার সুযোগও কি পাব কখনো? হুইস্কির বোতলটি শেষ হয়ে গেছে। অরুণ সেটা ছুঁড়ে ফেলে দিল গঙ্গার জলে। সুজয়া বলল, খুব হয়েছে, এবার বাড়ি চলো। হেমন্ত বলল, কিরে সুনীল, তুই এত গুম মেরে রয়েছিস কেন? চল, অরুণ আর সুজয়াকে নামিয়ে দিই। আমরা অবিনাশকে খুঁজি। বেশি বাজিনি, নাইট ইজ ইয়াং। স্বপ্ন নয়, এবার বাস্তবের কথা হোক। বাস্তব এরকম। বাস্তবে আমি একজন সাধারণ মানুষ, স্কুল মাস্টারের ছেলে, কয়েকজন ভাই বোনের দাদা। একটা সাধারণ চাকরি করি। লিখে টিখে কিছু সুনাম ও দুর্নাম হয়েছে। মাঝে মাঝে কিছু টাকাও পাই। ছাত্র বয়সে আর সবার মতোই কিছুদিন বামপন্থী রাজনীতিতে মেতে উঠে দলীয় নেতৃত্বের দুর্বলতা দেখে এবং দুর্বল নেতাদের নেতৃত্ব মানতে না চেয়ে সরেও এসেছি। কবিতা লিখে পৃথিবীটি বদলে দেবার উদ্ভট কল্পনা মাঝে মাঝে মাথায় ভর করে, যদিও ভিড়ের মধ্যে অতি সামান্য হয়ে মিশে থাকি। অফিসে একটা মস্ত বড় হলঘরে আমি বসি। তখন বসতাম যখন আমি সরকারি চাকরি করতাম, যখন আমি মায়াপাশে বাঁধা ছিলাম মনীষার কাছে। হলঘরটার সামনে একটা অর্ধেক দরজা, তার ওপাশে মানুষের কোমর পর্যন্ত দেখা যায়। বারবার দরজার দিকে চোখ পড়ে। দরজার তলা দিয়ে দেখতে পাই ধুতি পরা, প্যান্ট পরা, শাড়ি পরা দুটি করে পা হেঁটে আসছে। তাদের মুখ দেখার জন্য কৌতূহল থাকে। মানুষের শরীরের আর যে অংশই দেখা যাক না কেন, মুখটা না দেখলে কিছুতেই তৃষ্ণা মেটে না। সব মুখ দেখতে পেতাম না, কারণ দরজার ওপাশে মুখোমুখি দুই অফিসারের ঘর। অনেক চলন্ত পাস শেষ পর্যন্ত আমাদের হল ঘরটায় না ঢুকে অফিসারদের ঘরে ঢুকে যায়। সুতরাং দরজার দিকে তাকিয়ে তাকিয়ে আমি ওইসব জোড়া পা দেখতুম। মানুষের পায়ের গড়ন ও হাঁটার ভঙ্গি সম্পর্কে আমি প্রায় বিশেষজ্ঞ হয়ে গিয়েছিলাম। সরকারি অফিসে বিশেষ কেউ কাজ করে না। যেটুকু কাজ না করলে নয়, সেটুকু সারার পর বাকি সময়টা গল্প করে। আমি কাজও করি না, গল্পও করি না। নাম সই করার সময় কলমটা খুলি, তারপর সারাক্ষণ কলমটা ব্লটিং প্যাডের উপর পড়ে থাকে। তার পাশে জমে একটার পর একটা ফাইল। আমি সেসব ফাইল ছুঁই না। কখনো কখনো কলম দিয়ে ব্লটিং প্যাডের উপর আঁকিবুকি কাটি। প্রাগৈতিহাসিক আমলের কত জন্তুর রূপ ফুটে ওঠে কলমের রেখায়। কাজ করি না মানে কি, সেটা একটু বুঝিয়ে বলা দরকার। ফাইলগুলো টেবিলের উপর জমে, ধুলোমাখা নোংরা ফাইল। অস্পৃশ্যের মতন সেগুলো আমি দূরে সরিয়ে রাখি। সপ্তাহে 3 দিন টিফিনে যাবার আগে ফাইলগুলোর ফিতে খুলে মনোযোগ দিই ঘণ্টা দেড়েক। তাতেই সব ফাইল আবার চলে যায় অন্য টেবিলে। এর বেশি আর কাজ নেই। তারপর হাত ধুয়ে ফেলি। প্রথম প্রথম আমি প্রত্যেক দিনই মিনিট 40 ফাইলগুলো নাড়াচাড়া করতাম। তখন সবাই আমাকে ঠাট্টা করে ভালো ছেলে বলতো। অফিসে আসার পরই সারাক্ষণ মুখ বুজে কাজ করা সত্যিই যেন একটা লজ্জার ব্যাপার। তাহলে আন্দোলন ইত্যাদি করার সময় পাওয়া যাবে কখন? এসব অফিসে কাজ হয় না বলে বাইরের একদল লোক আবার আন্দোলন করে। তাদের জন্য আবার আরেক দল। যেমন এজি অফিস থেকে ঠিক সময় টাকা পাওয়া যায় না বলে শিক্ষকরা আন্দোলন করেন, আবার পড়াশোনা না হওয়ার জন্য ছাত্ররা, ইত্যাদি। সে কথা যাক, আমি ভালো ছেলে হওয়ার অপবাদ নিতে চাইনি। তাছাড়া পরে ভেবে দেখলাম ওই সামান্য কাজের জন্য প্রত্যেকদিন ওগুলো ছোঁয়ার কোনো মানে হয় না। অধিকাংশ ফাইলই অন্যায় ভরা। লেখাটেকার বিপদ এই যে তাতে নানা রকম খুঁত বেরিয়ে পড়ে। আমি যদি একজন শিক্ষককে দুশ্চরিত্র বলি, তাহলেই হয়তো কেউ বলবেন সমস্ত শিক্ষক সমাজকে হেয় করা হয়েছে। যেমন এখানে কেউ বলতে পারেন আমরা সরকারি কর্মচারী এবং সারাদিন পরিশ্রম করছি, আর উনি লিখলেন সরকারি অফিসে কোনো কাজ হয় না। তাহলে ব্যাপারটা এইরকমভাবে বলা যায়, এমন অফিস আছে নিশ্চয়ই যেখানে কর্মচারীরা 10টা থেকে 5টা পর্যন্ত খেটে খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। সেরকম অফিস আমি চোখে দেখিনি। আমি সপ্তাহে 3 দিন ঘণ্টা দেড়েক কাজ করতাম। আমার নামে কখনো ফাঁকি দেবার অভিযোগ আসেনি। মাঝে মাঝে দরজার ওপাশে টং টং করে বেল বাজানোর শব্দ হয়। তখন দরজা ঠেলে আমাদের বুড়ো আটদালি রাজমোহন মুখ বাড়ায়, অর্থাৎ অফিসাররা কারুকে ডাকছেন। অফিসারদের ঘরে ডাক পড়লে কেউ কেউ বিরক্ত হয়, কেউ কেউ খুশি হয়। রাজমোহন মুখ দিয়ে কোনো শব্দ করে না, কারোর চোখে চোখ ফেলে ভুরুর ইশারায় জানিয়ে দেয় যে কোন অফিসার ডাকছেন। রাজমোহন ব্রিটিশ আমল থেকে আটদালির কাজ করছে। তার কাছে কর্মচারী মাত্রই হচ্ছে বাবু আর অফিসার সাহেব, যেমন রাজেনবাবু, সুরেনবাবু কিংবা বরদাবাবু। আর ওপাশে দাস সাহেব, সেন সাহেব। আমাদের অফিসে 3টে বাথরুম,
একটাতে লেখা মেল, একটাতে ফিমেল, আর একটাতে গ্যাজেটেড অফিসার। রাজমোহন জানালো আমাকে সেন সাহেব ডাকছেন। অফিসার ডাকলে তখনই যেতে হয়। অফিসার ডাকা মাত্রই যারা জ্বলন্ত সিগারেট নিভিয়ে হন্তদন্ত হয়ে ছুটে যায় তারা সাধারণত ঘুষখোর হিসেবে চিহ্নিত। যারা সৎকর্মী তারা গায়ের আড়মোড়া ভাঙে, টেবিলের গ্যালাস থেকে জল খায়, টেবিলের কাগজপত্র পেপার ওয়েট চাপা দেয়, তারপর আস্তে আস্তে গেলেই হলো। কিংবা তারা বেয়ারার সামনে মুখ ঝামটা দিয়ে বলে, যাচ্ছি যাচ্ছি, যাও না তুমি, কাজ ফেলে যেতে হবে নাকি, ভারী আমার এসেছেন। এই বলে তারা পেচ্ছাপ করার নাম করে বেরিয়ে গিয়ে দ্রুত অফিসারের ঘরে চলে যায়। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি প্রেমের উপন্যাস স্বপ্ন লজ্জাহীন। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।